যে এজেন্ডাটা আমরা উপস্থাপন করেছি, যেভাবে উপস্থাপন করেছি, তারা কনভিন্স হননি। এই জন্যই তো এই নির্বাচন ভালো নির্বাচন, এই জন্যই তো নির্বাচন ক্রেডিবল। যদি যেটা আমরা উপস্থাপন করতাম এটাকেই তারা অ্যাকসেপ্ট করতে বাধ্য হতো, আগে যা হতো, তাহলে তো আর ক্রেডিবল ইলেকশন হতো না, জবাবদিহিতামূলক নির্বাচন হতো না। বাংলাদেশে যেই কয়টি আপনার আলোচিত এলাকা ছিল, সংসদীয় আসন ছিল, তার ভিতরে আপনার আসনটি মানে নানা কারণে মানুষের নজরে ছিল। সেই জায়গায় আপনি যার কাছে হারলেন তার মেকানিজমটা কি ছিল? জনগণ তাকে বেছে নিল কেন? তিনি সবসময় ফাইট করেছেন বাবু সুরঞ্জিত সেনগুপ্তের সাথে। তা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত তো দুনিয়াতে নাই, তার ওয়াইফ পার্লামেন্টের মেম্বার হয়েছেন, এবার তিনি আর এখানে কম্পিটিশন করেন নাই। ফলে তিনি মুরব্বী মানুষ হিসেবে বা একজন দীর্ঘদিনের পলিটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকার কারণে ওনার তো ডিপ রুট আছে সেখানে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বহু মানুষের সঙ্গে ওনার ব্যক্তিগত রিলেশন আছে, ব্যক্তিগত অনেকে মনে করেন ওনাকে ইজ্জত দেওয়া দরকার, ওনাকে সম্মান দেওয়া দরকার, ওনাকে আমরা অসম্মানিত করতে পারি না, অনেকে এরকম মনে করে। দিস ইজ অলসো ইমোশন। আমি ওই এলাকার একজন সংসদ সদস্য পদপ্রার্থী, আমি তো জনগণকে ব্লেম করতে পারি না। দিস ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল রাইট। অ্যাডভোকেট শিশির মুনির, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটা হলো যে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্থ যেটা বলল যে বিজয়ী বিএনপির পক্ষ থেকে যেই মনোভাব বা যেই বার্তা দেওয়া হচ্ছে যে একটা সহনশীলতার রাজনীতি, আলোচনার ভিত্তিতে রাজনীতিটা করা, সেই ক্ষেত্রে একটু কি ধৈর্য ধরা যেত কিনা? আজকে জামাতের যে বিক্ষোভ বায়তুল মোকাররমে হলো সেটা না করে 1-2 দিন পরে করা যেত কিনা, বা তারেক রহমানকে যেহেতু জানানো হয়েছে উনি কে ব্যবস্থা নেয়, এইটা একটা। আরেকটা হলো যে আজকে টিআইবি তাদের একটি তথ্য তারা প্রকাশ করেছে যে তারা 70টি আসনের মধ্যে 21% আসনে এক বা একাধিক জাল ভোটের চিত্র তারা পেয়েছে। 35% আসনে ভোটারদের ভোট না দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে, ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। আর 99% প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই জরিপটা দিয়েছে, যেখানে আপনি বলছেন যে আপনার এলাকায় শান্তিপূর্ণ চমৎকার পরিবেশে ভোট হয়েছে, আপনার চোখে, আপনি যদিও পরাজিত হয়েছেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে, কিন্তু তারপরও আপনার এলাকায় আপনার কোনো অভিযোগ নেই। প্রথম কথাটি বলছেন যে আর একটু ধৈর্য ধরলে ভালো হতো কিনা, যে আসলে দেখুন যে বেশ কিছু ডিস্টার্বিং ইনফরমেশন আছে। আমি কিন্তু সবসময় ধৈর্যের পক্ষের লোক, আমি সবসময় ঠান্ডা মেজাজের পক্ষের লোক। আমি সবসময় ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে এখনও ম্যাচিওর ডেমোক্রেসি হয়নি। যারাই জিতুক, যারাই পরাজিত হোক, এই ম্যাচিউরিটিটা অর্জন করতে গেলে একটা লম্বা রাস্তা পার হতে হয়। যে রাস্তাটুকু আমরা পার করেছি, বিশেষ করে 91 থেকে শুরু করে যে রাস্তাটুকু আমরা পার করেছিলাম, মাঝখানে এসে এটা আবার উলটপালট হয়ে গেছে, আবার একটা যাত্রা শুরু হতে যাচ্ছে। এটাও ধৈর্য ধারণ করে পার করতে হবে, সকলের পক্ষ থেকে এই ধৈর্য ধারণ করে পার করতে হবে। আবার এটাও ঠিক, বাড়ির পাশে একজন যখন অ্যাটাকড হয়, আক্রান্ত হয়, তার রক্ত বের হয়, তার বাড়ি ভেঙে ফেলা হয়, এটা অনেককে এজিটেটেড করে, এটাও ঠিক। এটাকেও সিম্প্যাথির দৃষ্টিতে দেখতে হবে। এটা ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, একজন মানুষের জীবনে অনেক সময় হৃদয়ের হার্টটা বাস্তবিক হার্টের চাইতেও গভীর হয়, ক্ষত গভীর হয়। তো আমি সবসময় এগুলোকে সিম্প্যাথির দৃষ্টিতে দেখা দরকার মনে করি। ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, এরকম কিছু ঘটনা ঘটার সাথে সাথে তারা ভিজিট করা দরকার। কিন্তু আমি আবার এটাও দেখেছি, ভিজিট করলে বরঞ্চ বিষয়টা আর লম্বা হয়। কিছু কিছু জায়গায় আমি এমনও দেখেছি যে আমাদের একজন কর্মীকে মারা হয়েছে, এজেন্টকে, আবার কিছুক্ষণ পরে উল্টাও হয়েছে। আবার ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন আসলো, তাদের প্রেস্টিজে লেগেছে। চাচাতো ভাই, একজন আর একজনের চাচাতো ভাই, দুইজন দুই পক্ষে ছিলেন। ইলেকশনকে কেন্দ্র করে যেই রেজাল্ট হয়ে গেছে, মিছিল বের করেছে, মিছিল বের করে উঠানে গিয়ে মিছিল দিচ্ছে। তো বাকিরা কি করবে? এটা তো প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, এটা প্রেস্টিজ কা সওয়াল হয়। তো প্রেস্টিজ কা সওয়াল হওয়ার কারণে আমাকে যখন জিজ্ঞাসা করেছে, আমি বলছি দাঁত কামড়ে বসে থাকো, কোনো জবাব দিবা না। কিছুক্ষণ মিছিল করে টায়ার্ড হয়ে চলে যাবে। তারপরে আর কি করব, তো ঢিল মারছে ছাদে। তো ঢিল মারছে ছাদ, তখন আমি বললাম যে এই ছাদের ঢিলের কোনো জবাব দিবা না, 2-4 দিন অপেক্ষা করো, আস্তে আস্তে এমনিই সব স্বাভাবিক হয়ে যাবে। তো এই জায়গাটাতে অতি বাড়াবাড়ি আছে, কিন্তু অতি বাড়াবাড়ি আছে। এটাকে সফিস্টিকেটেড ওয়েতে ডিল করা উচিত, ধৈর্যের সাথে ডিল করা উচিত। আমরা এগুলো থেকে এত দ্রুত মুক্তি পাবো না, বাংলাদেশ তো এটা, বাস্তবতাটা তো এরকম।
আর সেকেন্ড যেটা বলেছেন টিআইবির জরিপ, টিআইবির জরিপে আমার এলাকায় ছোটোখাটো ভায়োলেশন আমি দেখেছি, আমি জানি না ওগুলো তারা অ্যাড করেছে কিনা। যেমন ধরেন কথা আসছিল যে রঙিন কোনো ইয়ে হবে না, ব্যানার হবে না। কোথাও কোথাও আমরা দেখেছি যে উৎসুক জনতা নিজেদের নামে আমাদেরকে ছবি দিয়ে রঙিন ব্যানার টাঙিয়ে দিয়েছে, ফেস্টোন টাঙিয়ে দিয়েছে রঙিন, কিন্তু রঙিন তো আইনে অ্যালাউড না। সো দিস ইজ এ ভায়োলেশন। আবার এরকমও দেখেছি মোটরসাইকেল শোডাউন দেওয়া যাবে না, কিন্তু যেই মিছিল শুরু হয়েছে 2টা 4টা 10টা 20টা 50টা 100টা মোটরসাইকেল হয়ে গেছে। তো এই ধরনের ভায়োলেশন আমার বিবেচনায় এই নির্বাচনে ভায়োলেশনের মাত্রা খুবই কম। তারপরেও স্ট্রিক্টলি যদি দেখেন এইবারকার ইলেকটোরাল রোলস যে কন্ডাক্টটা করা হয়েছে, এটাকে যদি কেউ স্ট্রিক্টলি দেখে তাহলে অনেক ভায়োলেশন বের করা সম্ভব। কিন্তু আগের তুলনায় ভায়োলেশনের মাত্রা কিন্তু কম। আমরাও সচেতন ছিলাম। সবসময় আমার মনে আছে আমি রাত 8টা বেজে যাওয়ার পরে আর মিটিং যেন আয়োজন না করা হয় সতর্ক থাকতাম, যে কে কোন দিকে এলিগেশন দিয়ে দেয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে যদি বলে যে এখানে মিটিং হবে না, তাহলে তো লজ্জা হবে, ফেসবুকে ছড়িয়ে যাবে অমুক প্রার্থীর মিছিল করতে দেয় নাই অথবা মিটিং করতে দেয় নাই। এটা নিজে একটা নেগেটিভ প্রচারণা। তো এগুলোতে আমরা সতর্ক থেকেছি। তারপরেও ভায়োলেশন যে হয় না এই কথা বলা যাবে না, কিন্তু এটা গ্রস ভায়োলেশন না, এমন কোনো ভায়োলেশন না যে ভায়োলেশনের কারণে আপনি বড় ধরনের কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন। আমার দুইটা সেন্টারে আমি দেখেছিলাম, এক জায়গায় ভোট দেওয়া বিরত থাকতে করেছে, আরেক জায়গায় ভোটিং সিস্টেমটাকে স্লো করে দেওয়া হয়েছে। এই খবরটা যাওয়ার সাথে সাথে মিলিটারি আসছে, আমি নিজেও গেছি, কিছুক্ষণ আমি লাইনে দাঁড়িয়েছিলাম, এরপরে দেখি আস্তে 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 আবার স্বাভাবিক হয়ে গেছে। আপনার এলাকায় হা ভোট এবং না ভোটের পরিস্থিতিটা কেমন ছিল? আমাদের রেশিওটা কেমন? আমার এলাকায় তো এক্সেপশনাল এরিয়া, এখানে না ভোট বেশি পড়েছে, only one among 299 হা ভোট কম পড়েছে। এটার কারণটা কি? এটা নানান কারণ থাকতে পারে, আমি জনগণকে দোষারোপ করি না, এটা তার চয়েস, সে হা দিবে না দিবে, রাইট দিবে না রং দিবে। আমি ওই এলাকার একজন সংসদ সদস্য পদপ্রার্থী, আমি তো জনগণকে ব্লেম করতে পারি না। দিস ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল রাইট। কাকে লাইক করবে, কাকে ডিসলাইক করবে, হাকে লাইক করবে, দাড়িপাল্লাকে লাইক করবে না ধানের শীষকে লাইক করবে, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দেম। তাদের ফিলসফি থাকতে পারে, তাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, তাদের সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করে তাদের ইনস্ট্রাকশন থাকতে পারে, তাদের নিজেদের নতুন দেশ গঠন করা না করার প্রশ্নে মতদ্বৈততা থাকতে পারে, সংবিধানের পরিবর্তনের প্রশ্নে মতদ্বৈততা থাকতে পারে, কিংবা তাদেরকে যারা এই সমস্ত ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন পরামর্শকের পরামর্শ থাকতে পারে। কারণ যাই হোক, আই ডু নট ওয়ান্ট টু ব্লেম এনিবডি। কিন্তু আপনার ওখানে তো ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে, তাহলে কি ধানের শীষের প্রার্থী না ভোটের পক্ষে ছিল? ওয়েল, এটাও বলা ঠিক হবে না, মিক্স ভোট হয়েছে, মিক্স, হাও পড়েছে নাও পড়েছে। কিন্তু কিছু আমি দেখেছি, আমরা যেহেতু প্রার্থী আমরা তো ব্যালট দেখতে পারি গণনার সময়, আমার এজেন্ট আছে তারাও আমাকে রিপোর্ট করেছে যে এমন অনেক ঘটনা তারা দেখেছে না এবং ধানের শীষ, না এবং ধানের শীষ। আবার এরকমও আছে, কিছু পেয়েছে না কিন্তু দাঁড়িপাল্লা, না কিন্তু দাঁড়িপাল্লা, কিন্তু ম্যাক্সিমাম হা দাঁড়িপাল্লা, হা দাঁড়িপাল্লা। তো এই যে একটা, এখন কি কাউকে আমি ব্লেম করব যে কেন তিনি এটা দিয়েছে? দিতে পারেন, দিস ইজ হিজ রাইট, হিজ প্রেরোগেটিভ। তিনি আমাকে নাও দিতে পারেন, তিনি হা ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন, তিনি না ভোট দিতে পারেন, নাও দিতে পারেন। এই ক্ষেত্রে হয়তো যে এজেন্ডাটা আমরা উপস্থাপন করেছি, যেভাবে উপস্থাপন করেছি, তারা কনভিন্স হননি। এই জন্যই তো এই নির্বাচন ভালো নির্বাচন, এই জন্যই তো নির্বাচন ক্রেডিবল। যদি যেটা আমরা উপস্থাপন করতাম এটাকেই তারা অ্যাকসেপ্ট করতে বাধ্য হতো, আগে যা হতো, তাহলে তার ক্রেডিবল ইলেকশন হতো না, জবাবদিহিতামূলক নির্বাচন হতো না। এই যে চুজিং ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা তারা অ্যাপ্লাই করেছে। আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দেম। আমি তাদের এই জন্য মোটেও ক্রিটিসাইজ করি না। আমার এলাকার জনগণকে আমি মাঝে মাঝে দেখি ফেসবুকে অনেকে ব্লেম করে, এটা বলে ওইটা বলে, কেন ভোট দিল না, কি করলো না করলো। আমি মনে করি এটাও করা উচিত না। কিন্তু বাংলাদেশে যেই কয়টি আপনার আলোচিত এলাকা ছিল, সংসদীয় আসন ছিল, তার ভিতরে আপনার আসনটি মানে নানা কারণে মানুষের নজরে ছিল। সেই জায়গায় আপনি যার কাছে হারলেন তার মেকানিজমটা কি ছিল? জনগণ তাকে বেছে নিল কেন? উনি অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ। হ্যাঁ, আমরা একসময় ওনার সমর্থক ছিলাম, আমিও একসময় ওনার নির্বাচনী এজেন্ট ছিলাম। উনি একসময় লাঙ্গল মার্কা ছিলেন, জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। তারপরে তিনি লাঙ্গল ছেড়ে বিএনপিতে এসেছেন। তারও আগে তিনি 2টা উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি সবসময় ফাইট করেছেন বাবু সুরঞ্জিত সেনগুপ্তের সাথে। তা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত তো দুনিয়াতে নাই, তার ওয়াইফ পার্লামেন্টের মেম্বার হয়েছেন, এবার তিনি আর এখানে কম্পিটিশন করেন নাই। ফলে তিনি মুরব্বী মানুষ হিসেবে বা একজন দীর্ঘদিনের পলিটিক্যাল
অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকার কারণে ওনার তো ডিপ রুট আছে সেখানে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বহু মানুষের সঙ্গে ওনার ব্যক্তিগত রিলেশন আছে, ব্যক্তিগত অনেকে মনে করেন ওনাকে ইজ্জত দেওয়া দরকার, ওনাকে সম্মান দেওয়া দরকার, ওনাকে আমরা অসম্মানিত করতে পারি না, অনেকে এরকম মনে করে। দিস ইজ অলসো ইমোশন। আবার এট দ্য সেম টাইম অ্যাটেনশন পাওয়ার একটা বড় কারণ হলো যেহেতু আমি ক্যাম্পেইন করার ক্ষেত্রে অনলাইন মেকানিজম ব্যবহার করেছি বেশি। আপনারা ফেসবুকে, ইউটিউবে, ট্রেন্ডিংয়ে, আপনারা টিকটকে, এটা আমি দেখেছি এটা জাতীয় একটা ট্রেন্ডিংয়ের মধ্যে পড়েছে। তো এটা বিকজ অফ দি কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি ক্যাম্পেইনের সময়ে, এগুলো কিছু এক্সেপশনাল মেকানিজম ছিল। ওই এক্সেপশনাল মেকানিজমটা শুধু ওই দিরাইশাল্লার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা ওই বাউন্ডারি পার হয়ে জাতীয় আন্তর্জাতিক বাউন্ডারিতে ঢুকেছে। Okay, তার এক্সেপশন দেখেছি আমরা বিদেশিদের ভোট। পোস্টাল ব্যালটে আমি অনেক ভোট পেয়েছি, আমরা অনেক।